আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 99 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। খানবাড়ি নিস্তব্ধ। যে ঘরে আজ হাসি খুশি থাকার কথা সে ঘরে আজ গা ঝমঝমে নীরবতা। ঘুমের ওষুধ দিয়ে গিয়েছে ডাক্তার ছাড়া, তাই অচেতন হয়ে পড়ে আছে বিছানায়। সাফি নিজের ঘরে চুপচাপ শুয়ে আছে, চোখ জোড়া টকটকে লাল, তবুও চোখে অশ্রু নেই। থতমতো এক চেহারা নিয়ে উপরের দিকে তাকিয়ে রয়েছে সাফি। কি চিন্তা করছে কে জানে। খট করে দরজা খোলার আওয়াজ চোখে পলক পড়ল সাফির। মাথা নত করে ঘরে প্রবেশ করলো আরোহী। সহধর্মিণী সে, তাই স্বামীর মনের অবস্থা বোঝাই স্বাভাবিক। আবার তার নজরও দেখে আসছে তার বোনকে সে কতটা ভালোবাসে। এদিকে সানেও তার ভীষণ স্নেহের। 3 মাস নিকট থেকে দেখেছে দুই ভাইয়ের সম্পর্ক। দুই ভাইয়ের কি এত গোপন কথা থাকতো জানা নেই আরোহীর। শুধু দেখতো ফাঁকা পেলে দুই ভাই ছাদে বসে গল্প করতো, নয়তো সানির ঘরে। আরোহী ধীর পায়ে এগিয়ে এসে বসলো ঠিক সাফির মাথার কাছে। কম্পিত হাতে সাফির কপালে হাত রাখলো, আরোহীর কুলে মাথা রেখে ডুকরে ডুকরে কেঁদে উঠল সাফি। সাফির মতো শক্ত আর চাপা মানুষ যে আজ ভয়ঙ্করভাবে দুর্বল হয়ে পড়েছে। সাফির গরম নোনা জল যখন আরোহীকে স্পর্শ করে যাচ্ছিল, আরোহীর ভিতরটা যেন পুড়ে যাচ্ছিল নোনা জলের তাপে। নিস্তব্ধ ঘরে একটা শক্ত পুরুষের কান্না আওয়াজ যখন ভেসে আসছিল, আরোহীর কাছে এই আওয়াজ ভীষণ ন্যায় লাগছিল। চোখ জোড়া ভিজে এসেছিল মেয়েটার অনেক আগেই। আরোহী সাফির দুই হাতে আগলে নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ল। এমন শক্ত মানুষরাও ভেঙে পড়ে। আজ যদি মানুষটার অর্ধাঙ্গীন না হতো হয়তো জানতেই পারতো না আরোহী। দুই ভাইয়ের ভেতর কথা আরোহীর কাছে অজানা। অজানা থাকাই স্বাভাবিক। তারা একে অপরের কথা বরাবরই নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, যেমনটা সারা আর আরোহীর মধ্যে সীমাবদ্ধ রাখে। আজ প্রশ্ন করতে ইচ্ছে করলো আরোহীর, কিন্তু পরিস্থিতির চাপে আটকে গেল মেয়েটা। সাফি নিজেও জানে না এই ভয়ঙ্কর যন্ত্রণার আসল কারণটা কোনটা। তার বাবার কাছে অপমানিত হওয়া, বোনের আর্তনাদ, নাকি কারণটা সানি। এ নিয়ে দ্বিতীয়বার সানির উপর রাগ দেখালো সাফি। একবার দেখিয়েছিল সেই দিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, গুলিবদ্ধ হয়েছিল আজার। কাকতালীয়ভাবে কারণটাও একই। সানির এই বাড়ি থেকে তাকে না বলে বেরিয়ে যাওয়া। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত জানানো প্রয়োজন ছিল। কম তো স্নেহ করেনি হয়তো, নিজের ভাইয়েরকেও এত স্নেহ করতো না। চাপা অভিমান আরও গাঢ় হলো। এক দমকা হাওয়া ভাসিয়ে নিয়ে গেল সবটা। যেমনটা এক ঝড়ে এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যায়, তেমনটাই যেন এক চোখের পলকে ঘটে গেল। সবকিছু বিচ্ছিন্ন হয়ে এলোমেলো ছড়িয়ে পড়ে আছে চারপাশে। যে খানবাড়িতে রাত হলে সবাই একসঙ্গে খুশগল্প মেতে উঠত, সেই বাড়ি আজ কেউ একে অপরের সামনে আসছে না। রাতের খাবার সকলে একসঙ্গে খেয়ে আসছে, আর এই প্রথম যে যার ঘরে খাবার খেল, যদিও এক দানা পেটে গিয়ে নিকারট। এ পরিস্থিতিতে ক্ষুধা অনুভূতি না হওয়াই স্বাভাবিক। বিচ্ছিন্নভাবে সবকিছু অগোছালো হয়ে পড়ে থাকলেও সময় কিন্তু পড়ে নেই। এই লোকালয়ে ব্যস্ত শহরে কারো সময় অতি দ্রুত চলে যাচ্ছে, আর কারো সময় যেন ছুটছে ধীর গতিতে। যেন ঘড়ির কাঁটাগুলো গলায় কাটা হয়ে আটকে রয়েছে। যেমনটা খানবাড়ি ঘড়ির কাটার সময় থেমে রয়েছে। কেটে গিয়েছে 5টা মাস। প্রবীণ তো সেই খানবাড়িটার আগের মতো নেই সেই সময় ধরা রুটিন, নেই সেই সময় একসাথে খাবার খাওয়া, নেই সেই খুশ গল্পের আড্ডা, নেই কারো মুখে হাসি। যেন খানবাড়ির সব কিছু হারিয়ে গিয়েছে। দুইজন মানুষের শূন্যতা, এদিকে একটা হাসি খুশি চঞ্চল মেয়েটা নীরব হয়ে যাওয়া। বাবা ছেলের মাঝে মস্ত বড় একটা দেয়াল দাঁড়িয়েছে। রায়হান খান আর সাফি কথা হয় না সেই দিনের পর থেকে। সারার সাথে কথা হয়নি আর। সন্তানদের উপর অভিমান গাঢ় তার। সকলেই মনে এক চাপা আর্তনাদ নিয়ে সময় পার করে যাচ্ছে, তবে মুখ ফুটে কেউ কিছু বলছে না। সারা প্রয়োজন সারা ঘর থেকে বের হয় না। আপাতত ভার্সিটিতে যাওয়া তার বন্ধ, নিষিদ্ধ। ফোনও কেড়ে নেওয়া হয়েছে সেই দিনই, যেদিন সারা যে জেদ করতেও ভুলে গিয়েছে। এ বাড়িতে কেউ হোস্টেলে থাকেনি, কিন্তু আয়াতকে পাঠিয়ে দেওয়া হয়েছে হোস্টেলে। সানির সাথে কথা বলতে দেখে ফেলায় রায়হান খান হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। আয়াত আর 5 মাসে বাড়ি ফিরেনি। খানবাড়ি যেন শ্বাসরুদ্ধকর লাগে তার কাছে। রায়হান খান আরোহীর সাথে কথা বলে টুকটাক। পুত্রবধূকে রাগ দেখানো ঠিক মনে করে না রায়হান খান। যেখানে দোষ তার সন্তানের, পরে মেয়ের উপর রাগ দেখিয়ে কি লাভটা কি। সারা আরোহীর সাথেও ঠিকভাবে কথা বলে না। সারাদিন ঘরের কোণে বসে কি ভেবে জানে। এমনিতে সারা শুকনো দেহটা আরও শুকিয়ে গিয়েছে মেয়েটার। হারিয়ে গিয়েছে চেহারার লাবণ্যতা। মায়াবী চোখ জোড়া ভেতরে ঢুকে গিয়েছে। চোখের নিচে কালি দাগ পড়ে গিয়েছে। চেহারার যত্ন না নেওয়ার কারণে মুখের কিছু দাগও পড়ে গিয়েছে। বর্ষাকালে 2-1টা কালচে দাগ আগে চোখে পড়ে। মেয়েটার জীবন মানুষটার আগমন ছিল এক রোমাঞ্চকর বিষয়। যেমনটা অনাকাঙ্ক্ষিত তেমনি গভীর, কিন্তু তার প্রমাণ ততটাই বিষাক্ত। এই বিচ্ছিন্ন যোগাযোগ মেয়েটার অভিমানী মনকে আরও কঠিন করে তুলেছে। তবুও সে মেনে নিয়েছে এই দূরত্বকে, যেন এটা তার নিয়তি। এখন আর মানুষটা সন্নিক্ষণে খোঁজে না মেয়েটা, খোঁজে না কোনো ব্যাখ্যা, কোনো পূর্ণ মিলনের আশাও রাখে না। তবু রাতে নিস্তবতায় স্বপ্নের ভেতর হঠাৎ ভেসে ওঠে মানুষটার হাসি, সেই পরিচিত সুগন্ধি, কোমল যত্ন, আদরের ডাক আর গাঢ় স্পর্শের স্মৃতি। ঘুমের ভেতর থেকে যেন কেঁপে ওঠে মেয়েটা, থরথরিয়ে জেগে ওঠে, যেন ভয়ানক কোন দুঃস্বপ্ন দেখে ফেলেছে। গা ভিজে যায় ঘামে। এই 5 মাসে একটি রাতও সে মুক্তি পায়নি এই দুঃস্বপ্ন থেকে। প্রতিটি ভোর তার কাছে এইরকম অস্থির, অনিশ্চিত, বিষণ্ণ। মুক্তির জন্য ছটফট করে সে, অথচ জানে কিছু কিছু ভুলের কোনো মুক্তি নেই। যেমনটা সে ভুল করে ফেলেছে মানুষটার প্রতি মায়া জড়িয়ে।
আজ থেকে 5 মাস আগে গোছালো ছেলেটা সব কিছু থেকেও গোছালো, শুধুমাত্র পুরোহিত কাপড়গুলো গুছিয়ে রাখে। এছাড়া কোথাও বই ছিটিয়ে পড়ে আছে, কোথাও ব্যবহৃত ভিজা তোয়ালে, কোথাও জুতা ঠিক নেই। অথচ এই ছেলেটা অগোছালো জিনিস সব থেকে অপছন্দ করতো, আর আজ যেন অগোছালোটাই তার পছন্দ। স্বাস্থ্য সচেতন ছেলেটা আজ সব থেকে অসচেতন। না রয়েছে ঠিকভাবে খাওয়া দাওয়া, না রয়েছে ঠিকভাবে ঘুম, রাতে বাড়ি ফেরাটাও ঠিক নেই। আসলে দম আটকে আসে সানির। এই ঘরে নিয়ে স্বপ্ন বোনা হয়েছে দুইজনের। শুধু আসতে হয় বিধবা মার জন্য। ইদানিং শায়লা বেগম বেশি অসুস্থ হয়ে পড়ে, তাই সানি একটা নার্স ঠিক করে দিয়েছে শায়লা বেগমের দেখাশোনা করা আর ঠিকভাবে ওষুধ খাওয়ানোর। ছেলের এমন অবস্থাতেও শায়লা বেগমকে নিজের খেয়াল রাখতে ভুলে গিয়েছে। সানি ভোরে বেরিয়ে যায় আর রাতে ফিরে সারাদিন সময় কাটায় হসপিটালে। এখন আর ছোটাছুটির দিন নেই। খান বাড়ির কাজ, এই শিকদার বাড়ির কাজ সবাই তাকে ছুটি দিয়ে দিয়েছে এই ব্যস্ত জীবন থেকে। এখন হসপিটালে সময় কাটায়, শরীরটা বেশ আরামায়েশে রয়েছে। কিন্তু মনের ক্লান্তটা শরীরের দুর্বলতা বাড়িয়ে দিয়েছে। শরীরটা শুকিয়ে গিয়েছে, ছোটো মুখ শুকিয়ে আরও ছোটো হয়ে গিয়েছে, চোখ জোড়া ভিতরে ঢুকে গিয়েছে। তবে পরিশ্রম কম হয় আর সারাদিন বদ্ধ করে থাকা গায়ের রং উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। 5টা মাস ছিল সানির কাছে শ্বাসরুদ্ধকর। কতবার অস্থির মন ছুটে চলে যেতে চেয়েছিল তার রমণীর কাছে, কিন্তু সে যায়নি, আটকে রেখেছে নিজেকে। আপাতত সে শেষ দেখতে চায়, সঠিক সময় হিসাব মেলাবে সে। দেখতে চায় তার প্রতি রায়হান খানের কতটুকু ঘৃণা 1000 গুণ বাড়িয়ে দিতে হিসাব মেলাতে যাবে খান বাড়িতে। মে মাসের শুরুর দিকে এখন হালকা বৃষ্টি হয়েছিল। বিকেলে বৃষ্টি থামার পর থেকে ভ্যাপসা গরম পড়েছে চারপাশে। রাতে 10টার দিকে বাড়ি ফিরেছে সানি। শায়লা বেগম করিডোর কক্ষে বসে ছেলের জন্য অপেক্ষা করছিল। সানি বাড়িতে প্রবেশ করতেই দৈনন্দিনের মতো মিনু আজও ছুটে এলো সানির কাছে। সারাদিন পর সানিকে দেখে কেমন অস্থির হয়ে ওঠে। পশুরাও ভালোবাসতে জানে, অপেক্ষা করতে জানে। সানি প্রতিদিনের মতো কুলে তুলে নিল মিনুকে। শায়লা বেগমের সাথে সানির কথা হয় টুকটাক। সানির এমন স্বভাব নিয়ে প্রায় মন মালিন্য হয় মা ছেলের মাঝে। শায়লা বেগম একাই বক বক করে চলে যায়, খানি চুপচাপ শুয়ে যায়। আগে দু একটা জবাব দিলেও এখন আর দেয় না। মার অসুস্থতার জন্য আজও বক বক শুরু করে দিল শায়লা বেগম। এভাবে আর কতদিন সানি? তোর এই স্বভাব কি পরিবর্তন হবে না? তুই আগের মতো কবে গোসাল হবি বলতো? সানি ঘাড় বাঁকিয়ে ঘুরে তাকালো শায়লা বেগমের দিকে। সানি স্বাভাবিকভাবে স্পষ্ট ভাষায় জবাব দিল, একই প্রশ্ন বারবার কেন করো মা? আমি কতবার বলেছি আমার আগের স্বভাবে চলে যাওয়া সম্ভব নয়। সেই স্বভাবে একজন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর কতদিন তুই এইভাবে শোক পালন করবি শুনি? সানি বাঁকা হাসলো একটু, চাচ্ছিল্যের সুরে বলে উঠল, আপনি আজ অব্দি মৃত মানুষের সুখ কাটিয়ে উঠতে পারেননি, আর আমি জীবিত মানুষের সুখ কীভাবে কাটিয়ে উঠি বলেন তো? ছেলের এমন জবাবে নিস্তব্ধ হয়ে গেলেন শায়লা বেগম। সানি চুপচাপ নিজস্ব ভঙ্গিতে মিনুকে কুলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে উঠে গেল। সানির ঘনিষ্ঠ বন্ধু এখন মিনু। আর 4 মাস আগে একজোড়া লাল বার্ড কিনেছিল, কিন্তু মেয়ে বিড়াল মারা গিয়েছে মাসখানেকে হতে চলল। সানি সেভাবে বেঁধে রেখেছে, সাথে জোড়া কিনে আনিনি। আর বেলকনিতে এক পাশে খাঁচায় আটকে রেখেছিল সানি। সকাল হলো পাখি খাবার দেওয়া, পানি পাল্টে দেওয়া, নিজেই সব কিছু করে। সময়টা ছিল বিকেল, মে মাস, তাই বিকেলের দিকেও একটু কড়া রোদ। জানলা দিয়ে কড়া রোদ প্রবেশ করছিল সারার এলোমেলো ঘরে। বেলকনিতে দরজা এখনো লাগানো থাকে, খুব কম খোলা হয় এই দরজা। পুরনো অভ্যাস পরিত্যাগ করেছে মেয়েটা। যে অভ্যাস ক্ষত বাড়িয়ে দেয় তা না থাকাই ভালো। শোকের বাগানটাও যাওয়া হয় না। গাছগুলো শুধু আরোহী যত্নের কারণে বেঁচে রয়েছে। বাহ্যিকভাবে পুরনো অভ্যাস পরিত্যাগ করলেও আত্মার মাঝে এখনও সতেজ রয়েছে কিনাটা মেয়েটা ভালোই জানে। এখন সে ভীষণ চাপা স্বভাবের হয়ে গিয়েছে। বোকাদের মতো আর উল্টাপাল্টা কথা সে বলে না, এবং কথার মাঝে এখন ভার রয়েছে। এই 5 মাসে কথায় অনেক বড় হয়ে গিয়েছে মেয়েটা। সারা চুপচাপ বিছানায় হাঁটুতে মুখ গুজে বসেছিল। খুব বেশি কারণ না থাকলে ঘর থেকে বের হয় না সারা। আর এই বিষয় নিয়ে কেউ জোরাজোর দুস্তু করতে আসে না সারার সঙ্গে। খট করে দরজা খোলার আওয়াজে মুখ তুলে তাকালো সারা। আরোহীকে দেখে হাঁটু মুখ গুজল না আর। সারার এমন নীরবতা, মলিন মুখ অসহ্য যন্ত্রণা দেয় আরোহীকে। আরোহী বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত। যতবার বুঝাতে গেছে ততবার দুজনের মাঝে মন মালিন্য হয়েছে। তাই আরোহী কিছু বলার বাদ দিয়ে দিয়েছে। আরোহী প্লেটে করে গরম গরম পাকোড়া নিয়ে এসেছে। দুইজন বান্ধবী মিলে গল্প করবে আর একসঙ্গে খাবার খাবে। যদিও এ আড্ডায় আরোহী বক্তা আর সারা শ্রোতা। বান্ধবী কঠিন মুহূর্তে যতটুকু পাশে থাকার দরকার আরোহী মেয়েটা তার থেকে বেশি থাকে। জোর করে ঘুর ঘুর করে এটা সেটা প্রশ্ন করে বেড়ায়। মাঝে মাঝে বিরক্ত হয়, পরক্ষণে সামলে নেয় নিজেকে। আজও আরোহী সারার সামনে পাকোড়া প্লেটটা রাখতে রাখতে ইচ্ছে করে রসিকতা কণ্ঠে বলতে লাগলো, নে পাকোড়া খা। দিন দিন আমি মোটা হয়ে যাচ্ছি আর তুই ক্রমে শুরু হচ্ছিস। মনে হয় তোর স্বাস্থ্য যেন আমি কেড়ে নিচ্ছি। সারা নিরাসক্ত সরে বলে উঠল, ভালোই লাগে দেখতে। আরোহী একটু মিষ্টি রাগ দেখিয়ে বলে উঠল, একদম না। আর কদিন পর সবাই আমার গুলুমুলু বলবে। একটু থেমে মুখটা মলিন করে আরোহী আবার বলে উঠল, সেই দিন তোর ভাই আমাকে বলে বসেছিল আমার গুলুমুলু বউ। জানিস কি অদ্ভুত লেগেছিল শুনতে। এরপর আবার আমার সান্ত্বনা দিল, এমনি নাকি ভালো লাগে। পুরনো সারা হলে নিশ্চয় হাসতে হাসতে গড়িয়ে পড়তো, কিন্তু আর সে নির্বিকার। নিস্তেজ কণ্ঠে শুধু জবাব দিল, ভালো লাগে বলেই বলেছে।
আরোহী দীর্ঘশ্বাস ফেললো একবার, তারপর কি ভেবে হঠাৎ করে বলে উঠল, চল ছাদে যাবি, তোর মনটা ভালো হয়ে যাবে। সারা ঠান্ডা স্বরে প্রশ্ন করলো, আমার মন খারাপ, এটা তোকে কে বলল? আরোহী একটু গুলিয়ে গেল, এবার একটু অবস্তুত কণ্ঠে বলে উঠল, না মানে মনটা আরো ভালো হয়ে যাবে, দেখবি জবা ফুলের ভরে গেছে গাছটা, একবার লাল আগুন। এবার সারা মুখখানা শক্ত হয়ে উঠল, তৎক্ষণাৎ চোখে অদ্ভুত কঠোরতা, যেন কোথাও পাথর চাপা পড়েছে। ভারী সুরে সে বলল, যেখানে গাছ দেখার ইচ্ছে নেই সেখানে ফুল দেখার কথাই আসে কই থেকে? তোর ইচ্ছে হলে তুই দেখ। শোন আরোহী, আমি তোকে বারবার বলেছি, আজও বলছি, ওই মানুষটার কোনো কথা আমার সামনে আনবি না। তুই কি চাস না আমি ভালো থাকি, সুস্থভাবে শ্বাস নেই? যদি চাস একদিন এই পকোড়ার সঙ্গে বিষ মিশিয়ে দিস, খেয়ে মরে যাব, তবু এই মানুষটার কথা শোনাবো না, শোনাবি না আমার কাছে। আমার কাছে সে মানুষ নয়, বিষও তার চেয়ে মধুর আমার কাছে। দয়া করে ওই মানুষটার নাম আমার শ্বাসে ঢোকাস না, মুক্তি চাই আমি। আরোহী ঘোর প্রতিবাদ জানালো সারার কথায়। সারা, তুই কি একটু বেশি কঠোর হয়ে যাচ্ছিস না? এত জেদ, এত অভিমান ভালো কিছু বয়ে আনে না। মানুষটার কোনো বাধ্যবাধকতা, অসহায়ত্ব থাকতে পারে। আমি অবশ্য তোর থেকে ভালো চিনব না, তবে যতটুকু চিনেছি উনি প্রতিশ্রুতি ভঙ্গ করা মানুষ নয়। সারা শক্ত গলায় পাল্টা জবাব দিয়ে বসল, তবে আঘাত করা যথেষ্ট ক্ষমতা রয়েছে, কারো দুর্বলতা নিয়ে তামাশা করা ওনার থেকে পারদর্শী কেউ হবে না। তুই কি ভুল বুঝছিস না? বাবার জন্য হয়তো। আরোহী সম্পূর্ণ বাক্য শেষ করার সুযোগ দিল না। সারা দ্বিগুণ শক্ত কণ্ঠে বলে উঠল, এত কিছু ঘটনার আগে বলেছিল আমাকে, উনি আমাকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করেনি। করবে কি করে? ওনার কাছে মূল্য আমি বহু বছর আগে হারিয়ে ফেলেছি। দুর্বল পেয়েছে, এই সুযোগে আঘাত করতে বিন্দুমাত্র সুযোগ ছাড় করে নেওনি। শুধু শুধু মানুষটার উপর অভিমান করে এসব ভাবছিস তুই, এমনটা কিছুই নয়। তোদের পরিস্থিতিটাই এমন। বাবা তোর সাথে যদি এমন কঠোর হতে পারে, সানি ভাইয়ের সাথে কতটা কঠোর হতে পারে তা ভাব একবার। আয়াতকে পর্যন্ত হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। আমার বিশ্বাস সানি ভাই আসবে। তুই নিজেকে কষ্ট দিস না এইভাবে, তুই শুধু অপেক্ষা কর। কঠোরতায় চোখ জোড়া লাল হয়ে এলো মেয়েটার। কঠিন কঠোরতা ছাপিয়ে গিয়েছে চোখে মুখে, কণ্ঠে ভয়ঙ্কর চাপা অভিমানী স্বর। মানুষটার জন্য নিজেকে কষ্ট দিচ্ছি? তোকে কে বললো আমি নিজেকে শাস্তি দিচ্ছি নিজের বোকামির জন্য? আর কি বললি অপেক্ষা? কিসের অপেক্ষা? যেখানে আমাদের পরিস্থিতি জানা ছিল, ত্যাগের কথা ছিল, সেখানে অপেক্ষা শব্দ কোথা থেকে আসে? মানুষটার কাছে কঠিন পরীক্ষা তোকে দিতে হয়নি, আমার দিতে হয়েছে। মানুষটার জন্য কতটা নির্লজ্জ হয়েছিলাম আমি জানি। মানুষটা নিষ্ঠুর ছিল আর আমি অন্ধ ছিলাম। এখন কোনো অপেক্ষা নেই, তুই যা আরোহী, আমাকে একা থাকতে দে। আরোহী দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো একটা। আজও হতাশ হয়ে বেরিয়ে এলো ঘর থেকে। এই চাপা অভিমান মেয়েটাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে, বোঝাবো কি করে? চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।